ইরানকে ফের আলোচনার টেবিলে আনতে যুক্তরাষ্ট্রের একগাদা ছাড়। ইরানে গোপনে ঢুকে যেভাবে হামলা করে ইসরায়েল। নেতানিয়াহুর আবেদন নাকচ করলেন ইসরায়েলি আদালত। বন্দুকের মুখে মুসলমানদের বাংলাদেশে পাঠাচ্ছে ভারত। দেশে ফিরতে চান রোহিঙ্গারা, নিচ্ছেন লড়াইয়ের প্রস্তুতি। সর্বশেষ জানাবো, অনুকূল পরিবেশে বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনায় আগ্রহী ভারত। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইরানকে ফের আলোচনার টেবিলে আনতে যুক্তরাষ্ট্রের একগাদা ছাড়। ইরান ইস্যুতে এবার সুর নরম করতে যাচ্ছেন ট্রাম্প প্রশাসন। দেশটিকে আলোচনার টেবিলে আনতে একগাদা ছাড় দেবে ওয়াশিংটন। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য দেশটিকে $30 বিলিয়ন সহায়তা দিতে পারে। এছাড়া তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে দেশটি, পাশাপাশি জব্দ করা ফান্ডও ফিরিয়ে দেবে। বিষয়টির সঙ্গে যুক্ত 4টি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সম্প্রচার মাধ্যম CNN। সূত্রগুলো জানিয়েছে, গত 2 সপ্তাহ ধরে ইরান ইসরায়েলের সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা পর্দার আড়ালে ইরানিদের সঙ্গে কথা বলেছেন। যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরও এ সপ্তাহে আলোচনা অব্যাহত রয়েছে। একটি খসড়া প্রস্তাবের কথা জানিয়ে দুটি সূত্র CNN-কে বলেছে, ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন যে তারা কয়েকটি প্রস্তাব উত্থাপন করেছে। এগুলো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এখনও বিকাশমান। তবে একটি বিষয় নিয়ে তারা আপোষহীন, সেটি হলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যের কোটায় রাখতে হবে। তবে ইরান বারবার বলেছে এটি তাদের প্রয়োজন। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার আগের দিন অর্থাৎ গত শুক্রবার হোয়াইট হাউসে বৈঠকে বসে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও যুক্তরাষ্ট্রের উপসাগরীয় অঞ্চলের মিত্ররা ওই বৈঠকে থাকা দুটি সূত্রে তথ্য জানিয়েছে। ইরানে গোপনে ঢুকে যেভাবে হামলা করে ইসরায়েল। 12 দিন ব্যাপী যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েল শত শত যুদ্ধবিমান, সশস্ত্র ড্রোন ও জ্বালানি সরবরাহকারী বিমানের মাধ্যমে ইরানে হামলা চালায়। তবে এর পাশাপাশি ইরানের ভেতর থেকেও গোপন অভিযান চালিয়ে সহায়তা করেছে মোসাদ ও ইসরায়েলি সামরিক বাহিনীর বিশেষ বাহিনী। 13 জন ভোররাতে ইসরায়েলি বাহিনী ও মোসাদ হামলা শুরু করার কয়েক ঘন্টার মধ্যেই তারা কিছু ভিডিও প্রকাশ করে, যেগুলো রাতের বেলায় ইরানের অজ্ঞাত কিছু স্থানে ধারণ করা বলে মনে করা হয়। একটি ঝাপসা ভিডিওতে দেখা যায় মোসাদের কিছু অপারেটিভ রাতের অভিযানে ক্যামোফ্লেজ পোশাক ও নাইট ভিশন চশমা পরে মরুভূমির মতো এলাকায় অবস্থান নিয়েছেন। তারা সেখান থেকে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানার জন্য অস্ত্র মোতায়েন করেন, যেন ইসরায়েলি যুদ্ধবিমান সহজেই ঢুকতে পারে। আরেকটি ভিডিওতে দেখা যায় স্পাইক মিসাইলের মতো ছোট কিন্তু নিখুঁত নিশানা করতে সক্ষম ক্ষেপণাস্ত্র ইরানের ব্যালিস্টিক মিসাইল প্ল্যাটফর্ম ও প্রতিরক্ষা ব্যাটারিতে আঘাত করেছে। ইরানি কর্তৃপক্ষ এসব অস্ত্র ব্যবহারের বিষয়টি নিশ্চিত করে। রাষ্ট্রীয় গণমাধ্যম থেকে জানা যায়, ইরানের একটি উন্মুক্ত এলাকায় পাওয়া গেছে স্পাইক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কাস্টমাইজড লঞ্চারের ধ্বংসাবশেষ। এসব অস্ত্র ইন্টারনেট নির্ভর স্বয়ংক্রিয় ও দুর্নিয়ন্ত্রিত ব্যবস্থায় পরিচালিত হতো এবং ইসরায়েলি সন্ত্রাসী মোসাদ এজেন্টদের দ্বারা চালানো হয়েছে বলে জানানো হয়। নেতানিয়াহুর আবেদন নাকচ করলেন ইসরায়েলি আদালত। ইসরায়েলের একটি আদালত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলার সাক্ষ্য গ্রহণ পেছানোর আবেদন খারিজ করে দিয়েছেন। বৃহস্পতিবার নেতানিয়াহুর আইনজীবী আদালতে অনুরোধ জানান, আগামী 2 সপ্তাহের শুনানিতে যেন নেতানিয়াহুকে অব্যাহতি দেওয়া হয়। তার ভাষায়, ইরানের সঙ্গে 12 দিনের যুদ্ধের পর প্রধানমন্ত্রীকে এখন নিরাপত্তা ইস্যুতে মনোযোগ দিতে হচ্ছে। তবে জেরুজালেম জেলা আদালত অনলাইনে প্রকাশিত রায়ে জানায়, বর্তমান রূপে এই আবেদন শুনানি বাতিলের জন্য প্রয়োজনীয় ভিত্তি বা বিস্তারিত ব্যাখ্যা প্রদান করতে পারেন। নেতানিয়াহু সব অভিযোগ অস্বীকার করেছেন। তার সমর্থকরা বহু বছর ধরে চলা এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। প্রথম মামলায় নেতানিয়াহু ও তার স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ, তারা রাজনৈতিক সুবিধা দেওয়ার বিনিময়ে বিলিয়নিয়ারদের কাছ থেকে $2,60,000 বিলাসবহুল বাড়ি উপহার নিয়েছেন। অন্য দুটি মামলায় অভিযোগ রয়েছে, নেতানিয়াহু 2টি ইসরায়েলি গণমাধ্যমের কাছ থেকে নিজের পক্ষে অনুকূল সংবাদ কাভারেজ পেতে চেষ্টা করেছিলেন। এই প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার এক বিবৃতিতে বলেন, নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা একটি উইচ হান্ট। তার দাবি, এই বিচার অবিলম্বে বাতিল করা উচিত অথবা এই মহান বীরকে ক্ষমা করে দেওয়া উচিত। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে প্রায় 1200 জন নিহত এবং 251 জনকে জিম্মি করা হয়। ওই দিন থেকেই গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে তখন থেকে গাজায় 56,259 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 1,32,458 জন। বন্দুকের মুখে মুসলমানদের বাংলাদেশে পাঠাচ্ছে ভারত।
কোনো ধরনের বিচার ছাড়াই শত শত মানুষকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারত। আর এই তথ্যটি দুই দেশের কর্মকর্তারাও নিশ্চিত করেছেন। এ নিয়ে মানবধর্মী কর্মী ও আইনজীবীরা কড়া সমালোচনা করেছেন। তারা বলেছেন, এসব বহিষ্কার বেআইনি এবং জাতিগত পরিচয়ের ভিত্তিতে করা হয়েছে। খবর এএফপির। ভারত সরকারের দাবি, তারা যাদের ফেরত পাঠিয়েছে তারা অবৈধ অভিবাসী। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী সরকার দীর্ঘদিন ধরেই অভিবাসন, বিশেষ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রতিবেশী বাংলাদেশ থেকে আসা অভিবাসীদের বিষয়ে কঠোর অবস্থান নিয়ে আসছে। সরকারের শীর্ষ পর্যায়ের নেতারাও এসব মানুষকে ঘুণপোকা ও অনুপ্রবেশকারী বলে উল্লেখ করেছেন। এএপির প্রতিবেদনে বলা হয়, সরকারের এমন অবস্থান ভারতের প্রায় 20 কোটিরও বেশি মুসলমানের মধ্যে, বিশেষ করে বাংলা ভাষাভাষীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক তৈরি করেছে। ভারতের প্রবীণ মানবধর্মী কর্মী হর্ষ মন্দার বলেন, বিশেষ করে দেশের পূর্বাঞ্চলের মুসলমানরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। লাখো মানুষকে অস্তিত্ব সংকটে ফেলা হয়েছে। ভারতের স্থলপথ বেষ্টিত বাংলাদেশে 2024 সালে গণঅভ্যুত্থানে ভারত ঘনিষ্ঠ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক শীতল হয়ে পড়েছে। দেশে ফিরতে চান রোহিঙ্গারা, নিচ্ছেন লড়াইয়ের প্রস্তুতি। বাংলাদেশের শরণার্থী শিবিরে আশ্রিত রোহিঙ্গা তরুণদের অনেকে যুদ্ধ করতে প্রস্তুত। নিজ দেশে ফেরার প্রশ্নে স্বাধীন অঞ্চল প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন তারা। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে গত 1-1.5 বছরের মধ্যে এমন চিন্তাভাবনা ও মানসিকতা তৈরি হচ্ছে, রোহিঙ্গা শিবিরে তাদের অনেকের সাথে কথা বলে এমন ধারণা পাওয়া গেছে। কক্সবাজারের শরণার্থী শিবিরে একজন রোহিঙ্গা যুবক বলেন, আমরা এদিকে থাকবো না, আমরা মিয়ানমারে চলে যাব। প্রয়োজনে যুদ্ধ করে হলেও এটা নিয়ে আমরা স্বাধীন করে থাকব। নিজের চিন্তাভাবনা আরও স্পষ্ট করতে গিয়ে তিনি বলেন, আমরা যুদ্ধ করব আরাকান আর্মির সাথে, আমরা স্বাধীন চাই। উখিয়া ক্যাম্পে আরেকজন যুবক বলেন, আমাদেরকে যুদ্ধ করে নিজ দেশে স্বাধীনতা অর্জন করতে বলতেছে আর কি। সবাই জিহাদ করার জন্য প্রস্তুত। এটার জন্য সবাই একতালে আরশা, আরএস ও 2 দলই মিলে ভালো কাজ করছে। ক্যাম্পে সাধারণ রোহিঙ্গা এবং বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ আছে এমন রোহিঙ্গারা স্বীকার করেছেন যে ক্যাম্পে অন্তত 4টি সংগঠন সশস্ত্র বিদ্রোহ, জিহাদ বা যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করার তৎপরতায় লিপ্ত আছে। এসব বিষয়ে বিভিন্ন ক্যাম্পে নিয়মিত ঘরোয়া বৈঠক এবং আলাপ আলোচনা হয়। অনুকূল পরিবেশে বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনায় আগ্রহী ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, অনুকূল পরিবেশে ভারত বাংলাদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয় নিয়ে আলোচনা করতে আগ্রহী নয়াদিল্লি। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক পরিচালনার জন্য ঢাকা ও নয়াদিল্লির মধ্যে একটি প্রতিষ্ঠিত কাঠামো রয়েছে। জয়সওয়াল এই বক্তব্য এমন সময় এসেছে যখন ভারতীয় পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটি ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে যাচ্ছে। দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, এই বৈঠকে অংশ নেবেন ভারতের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শঙ্কর মেনন, সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল অব আতা হাসনাইন, ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অমিতাভ মাত্তু। 1996 সালের গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়ন বিষয়ে এক প্রশ্নের উত্তরে জয়সওয়াল বলেন, অনুকূল পরিবেশে আমরা বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সংলাপের সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত। 19 জুন চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের অংশগ্রহণে অনুষ্ঠিত একটি ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল বলেন, আমাদের প্রতিবেশী দেশে যেসব পারস্পরিক ঘটনা ভারতের স্বার্থ নিরপেক্ষতার ওপর প্রভাব ফেলতে পারে, সেসব ঘটনা আমরা অব্যাহতভাবে পর্যবেক্ষণ করছি। প্রতিটি দেশের সঙ্গে আমাদের সম্পর্ক স্বাধীনভাবে গড়ে উঠলেও পারিপার্শ্বিক প্রেক্ষাপট বিবেচনায় তা মূল্যায়ন করা হয়।